প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে গ্রহণ, শহীদ পরিবারের সন্তোষ। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোর প্রচেষ্টার তাগিদ। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াইয়ের হুকুম দিয়েছিলেন। যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন, জনগণই দলটির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। চীন থেকে আনা সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন রোববার। নৌবাহিনীর সক্ষমতা বাড়ার পাশাপাশি জঙ্গি ঝুঁকিও কমাবে, মত বিশেষজ্ঞদের। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে, অসহায় সিটি কর্পোরেশন। সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। এবং G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় গেল 96 বাংলাদেশি শ্রমিকের প্রথম দল। প্রবাসী শ্রমিকদের যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার রাষ্ট্রদূতের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা। 71-এর 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে। শনিবার এ প্রস্তাবের ওপর প্রায় 7 ঘণ্টা সাধারণ আলোচনা শেষে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 56 জন সংসদ সদস্য এই আলোচনায় অংশ নেন। এর আগে সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আক্তার। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। দীর্ঘ ৪৫ বছর পর হল ইতিহাসের দায়মোচন। স্বাধীন দেশের সংসদে গৃহীত হল 25 মার্চকে গণহত্যার প্রস্তাব। এর আগে শনিবার বিকেলে সংসদে কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় প্রস্তাবটি উত্থাপন করেন ফেনী 1 আসনের সংসদ সদস্য শিরিন আক্তার। গণহত্যা নির্মম শিকার বাঙালি ও বিশ্বের সকল গণহত্যার মানুষের পক্ষ থেকে সংসদে এই প্রস্তাব পেশ করছি, 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। পরে এই প্রস্তাবে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। প্রথম বিশ্বযুদ্ধে 20 মিলিয়ন লোক মৃত্যুবরণ করেছিল, যুদ্ধের অনেক দিন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 55 মিলিয়ন, ভিয়েতনামে 3.5, বাংলাদেশে 3 মিলিয়ন। পাকিস্তান বাহিনীর অধিনায়ক নিয়াজি যে নাকি সারেন্ডার করেছে, বিট্রায়াল অব ইস্ট পাকিস্তান গ্রন্থে মন্তব্য করেছেন 25 মার্চের সামরিক অভিযান বুখারা ও বাগদাদে চেঙ্গিস খান ও হালাকু খানের গণহত্যার চেয়েও ভয়ঙ্কর ছিল। এটা তাদের অন অ্যাডমিশন। তারপরেও তারা বলে যে না, এখানে গণহত্যা হয় নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়, ঠিক তেমনি ভাবে এই 25 মার্চ একদিন সারা দুনিয়ায় জেনোসাইড হিসাবে, গণহত্যা দিবস হিসাবে পালিত হবে। আওয়ামী লীগ ছাড়াও সাধারণ আলোচনায় অংশ নেন অন্য রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। যুদ্ধ অপরাধের জল্লাদ পাই আমরা মাঠে, কিন্তু হুকুমদাতাও কিন্তু অপরাধী। 1971 সালে বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা সংঘটিত হয় তা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সংসদ সদস্যরা বলেন, গণহত্যা দিবস ঘোষণা হলে তা নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেবে। নতুন প্রজন্মের জন্য এই প্রস্তাবটা অত্যন্ত জরুরি, যে প্রস্তাবটা আমরা নিতে যাচ্ছি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ গণহত্যা দিবসের যৌক্তিকতা তুলে ধরেন। বাঙালি জাতিকে আমাদের মুছে দিতে চেয়েছিল, তাই এটা গণহত্যা। এবং আমার বিশ্বাস এই সংসদে এটা পাশ হবে, শুধু আজকে নয়, আন্তর্জাতিকভাবে নিশ্চয়ই একদিন স্বীকৃতি লাভ করবেই। সবশেষে এ প্রস্তাবকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি আদায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন আমি জানাই। সংসদে প্রস্তাবটি গৃহীত হবার পর এখন নিয়ম অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ। যে গণহত্যা তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। 10ম জাতীয় সংসদের 14তম সমাপনী অধিবেশনে 25 মার্চ গণহত্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান এখনো অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, অতীতে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না।
যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে ধর্ষণ করেছে, মেয়েদেরকে যারা অগ্নিসংযোগ করেছে, যারা এদেশের মানুষকে লুটপাট করেছে, তারা এখনো বিশ্বব্যাপী তারা আমাদের বিরুদ্ধে বদনাম করে বেড়ায়। আমরা স্বাধীন দেশ, ইনশাল্লাহ স্বাধীন দেশ হিসেবে আমরা আরো উন্নত হব, আবার দেশের মানুষ উন্নত হবে, আর তাদের ষড়যন্ত্রের কাছে কখনোই বাঙালি নতি স্বীকার করেনি, ইনশাল্লাহ করবে না। আমি বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাই যে একটি বিষয়, একটা বিরাট পরিবর্তন। এক সময় এই জাতীয় সংসদে কথা বলা যেত না, থাকা যেত না, এখানে খিস্তি খাওয়ার হতো, নোংরা কথা বলা হতো, জঘন্য ভাষায় গালিগালাজ চলতো, এমন একটা জঘন্য পরিবেশ সৃষ্টি ছিল যখন এই বিএনপি জামাত এই পার্লামেন্টে ছিল। সংবাদপত্রের মালিক হচ্ছে সব বেসরকারি, কাজে বেসরকারি মালিকরা তারা কি করবেন না করবেন এটা তাদের উপর নির্ভর করে। তারপর ওয়েস্ট বোর্ড আমরা দিচ্ছি না, আবার নতুন ওয়েস্ট বোর্ডের ব্যবস্থা ইতিমধ্যে চলমান। এদিকে 25শে মার্চ গণহত্যা দিবস ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান জানিয়েছেন, অনেকদিন পরে হলেও সরকার দিবসটিকে জাতীয়ভাবে ঘোষণা দেয়ায় শহীদদের সংখ্যা নিয়ে ষড়যন্ত্রকারীদের ইতিহাস বিকৃতি বন্ধ হবে। সময় সংবাদকে দেয়া এক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি। এছাড়া শহীদ জায়া শ্যামলী নাসরিন বলছেন, শহীদদের শ্রদ্ধা জানানোয় আরেক ধাপ এগোলো বাংলাদেশ। এখন সময় দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে জোর প্রচেষ্টা চালানোর। আমাদের রক্তের সঙ্গে মিশে আছে আমাদের এই দাবিটা, এবং আমরা এর মধ্যে সম্পৃক্ত সরাসরিভাবে। আজকে আমরা অনেক স্বস্তি ভোগ করছি যে মনে হচ্ছে আমার স্বামীর আত্মা সহ সকল শহীদের আত্মা অনেক শান্তি পাচ্ছে। এখন আমরা তার পরবর্তী পদক্ষেপ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায় করার জন্য আমরা চেষ্টা করব। মিথ্যাচার, অপপ্রচার, ইতিহাস বিকৃতি এটা প্রতিবাদের জন্য, এটাকে প্রতিহত করবার জন্য এই দিবসটার জাতীয়ভাবে পালন খুবই জরুরি। দেরিতে হলো মহাজোট সরকার যে এই সিদ্ধান্তটি নিয়েছেন, আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন কূটনৈতিকভাবে বিভিন্ন দেশকে বলতে পারবো যে আপনারা এই গণহত্যাকে স্বীকৃতি দিন। প্রত্যেক দেশের পার্লামেন্টে এটা নিয়ে একটা প্রস্তাব পাশ করতে হবে, না হলে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিটা সেভাবে হয় না। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী দলীয় কার্যালয়ে বসে জ্বালাও পোড়াইয়ের হুকুম দিয়েছিলেন। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব মহিলা লীগের সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণই বিএনপির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। প্রায় 13 বছর পর যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন, তাই স্লোগানে মুখরিত রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে আসার পর সাংগঠনিক ও জঙ্গিবাদ বিরোধী গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকার ক্ষমতার জন্য পাকিস্তানিদের মতো জ্বালাও পোড়াও করেছে, তাদের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি নারীরাও। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, একই কায়দায় অত্যাচার নির্যাতন শুরু করেছিল এই বিএনপি জামাত জোট। খালেদা জিয়া 2015 সালে 92 দিন তার অফিসে বসে থেকে সে তো হুকুম দিল, মানে অত্যাচার করো, মারো, মানুষ খুন করো, আগুন দিয়ে পোড়াও, যা কিছু করো যাতে সরকার উৎখাত হয়। মা বাবা কেন নৌকায় ভোট দিল? ছোট্ট মেয়ে 6 বছরের রাজুপা, তাকে ধর্ষণ করেছে। অনেক মেয়ে আত্মহত্যা করেছে নিজের ইজ্জত বাঁচাতে। তিনি বলেন, 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে গ্যাস রপ্তানি মুচলেকার পাশাপাশি ভারত ও আমেরিকার সাথে ষড়যন্ত্র করেছে বেগম জিয়া। এখানে যে রয়ের প্রতিনিধি, সে তো হাওয়া ভবনে বসেই থাকতো, আমেরিকার অ্যাম্বাসির লোক হাওয়া ভবনে বসেই থাকতো, এবং এই নির্বাচনটা 2001-এর সম্পূর্ণভাবে আওয়ামী লীগের হারাবে আর এখান থেকে গ্যাস নেবে। আমি বলেছিলাম যে গ্যাস পাবে না, এবং তাই হয়েছে, পায়নি, দিতে পারেনি, কিন্তু মুচলেকা তো দিয়েছিল। আওয়ামী লীগ সরকার নারী ক্ষমতায়নের কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে নারীদের পদায়ন করেছে সরকার। হাইকোর্ট বিভাগ বা অ্যাপিলেট বিভাগ কোথাও কোনো নারী বিচারপতি ছিল না। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী কোনো নারী অফিসার ছিল না। আমি সরকারে আসার পর প্রতিটি জায়গায় সর্বপ্রথম মেয়েদের পদায়ন শুরু করি। সম্মেলনে প্রায় 1,500 কাউন্সিলর অংশ নেন। তাদের অত্যাচার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
চীন থেকে আনা সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হওয়ায় সশস্ত্র বাহিনী ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি দেশ রক্ষায় তাদের সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া সাবমেরিন যুক্ত করার বিষয়টি সব অপশক্তি ও জঙ্গি ঝুঁকি থেকেও দেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত তাদের। আরও জানাচ্ছেন প্রসূন আশিস। দেশের স্থলভাগের চেয়েও দ্বিগুণ বড় সমুদ্র অঞ্চল যুক্ত হয়েছে বাংলাদেশের সীমানায়। এতে দেশের সমুদ্র সম্পদ ও সীমানা রক্ষায় উপযুক্ত সরঞ্জাম নির্ভর নৌবাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিলেও সক্ষমতার দিক থেকে এখনো পিছিয়ে নৌবাহিনী। এ অবস্থায় সমুদ্র সীমায় তেল অনুসন্ধান কিংবা মৎস্য সম্পদ রক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতেই যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সাবমেরিন। বিশেষজ্ঞদের মতে নিজ দেশের প্রাকৃতিক সম্পদ ও সীমানা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা কয়েক গুণ বাড়বে। লাইন্স অফ কমিউনিকেশনের মাধ্যমে আমাদের যে বহির্বাণিজ্য আমদানি রপ্তানি তার সিংহভাগ এটা দিয়ে হয়, যার ফলে কার্যকারিতা ছিল দ্বিমাত্রিক নৌবাহিনীর এটা অনেক গুণে বেড়ে যাবে এই সাবমেরিন যুক্ত হওয়ার ফলে। সমুদ্রের সম্পদ রক্ষা করার জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা থাকা উচিত এটি এখনো অনেক কম। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ তো একসাথে সামরিক সরঞ্জাম কিনতে সক্ষম হয় না। তবে এই সাবমেরিনের যে নতুন সংযুক্তি এটি বাংলাদেশকে একটি নতুন আত্মমর্যাদা দিল। নৌবাহিনীর জন্য চীন সরকারের তৈরি করা নবযাত্রা ও জয়যাত্রা নামে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন এটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম। যেহেতু বাংলাদেশ এখন বাড়ছে, স্বার্থ রক্ষার জন্য তো আপনার সক্ষমতা অর্জন করতে হবে। যদি ব্যয় আপনি না করেন, বিদেশি অপশক্তি জঙ্গি শক্তি এগুলো আপনার এলাকা দখল করে ফেলবে। কতটা ঝুঁকি এবং কতটা সামর্থ্যতা, এটার সাথে যে একটা ব্যালেন্স তৈরি করা সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টর্পেডো দিয়ে সেই জাহাজ অ্যাটাক করবে, মাইন লে করবে, যে সমুদ্র পথ আছে সেই পথটাকে বন্ধ করে দেওয়া, এবং এটা কিছু অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি আছে যাতে করে সে অন্য সাবমেরিনকেও ডিটেক্ট করতে পারবে। 2013 সালের নভেম্বরে চীনের সাথে G2G চুক্তির পর গত বছরের নভেম্বরে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে চীন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। এবছর বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, সচেতন থাকার পরামর্শ। 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা সহ নানা বিষয় নিয়ে আমাদের নিউ ইয়র্ক সময় স্টুডিওতে সম্প্রতি কথা বলতে এসেছিলেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি। শওকত আকবর, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব মুক্তিযোদ্ধা। প্রথমে জানতে চাই আপনি কখন এবং কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? 25শে মার্চের পরে আমরা আর্মিকে অ্যাটাক করছি 26শে মার্চ বৈকালী সিনেমা হলের কাছে খুলনায়। অ্যাটাক করার পরে ওইখানে 1 ঘন্টা আমাদের যুদ্ধ হয়েছে আর্মির সাথে। তারপরে আমরা ওইখান থেকে পালাই যাই, আমি, হিডি, তারপরে আরো কয়েকজন বয়রার ছেলে পেলে আমাদের সাথে ছিল। পলাই যাই, তারপরে আমার নাম, ওরা সামহাও আমার নাম পেয়ে গেছে যে শওকত আকবর এখানে ছিল। তো সেজন্য আমি বাড়িতে যাইতে পারিনি, আমি চলে গেছি খালিশপুর আমার বন্ধুর বাড়িতে। ওইখানে 4-5 দিন থাকার পরে আমরা ওইখান থেকে বাসে উঠছি। বাসে উঠে সাতক্ষীরায় চলে আসছি। সাতক্ষীরার থেকে আমরা বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছি। আপনি যে বললেন যে আপনারা 26শে মার্চ আর্মির উপরে হামলা করলেন, আপনারা যুদ্ধের কথা বলেছেন, তো ওই সময় আপনারা অস্ত্র কিভাবে পেলেন এবং কিভাবে? যখন এটা বঙ্গবন্ধু বলছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তারপর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। অস্ত্র আমরা নিয়ে আসছিলাম দৌলতপুর থানায় এবং খুলনা থানার থেকে।
তারপরে আপনি বললেন যে আপনি ভারতে চলে গেলেন, সেখানে আপনি কি করলেন? ভারতে যাওয়ার পরে তো এটা তো তখন অর্গানাইজ ছিল না। ভারতে যখন গেছি বাংলাদেশ সহায়ক সমিতি নামে একটা অর্গানাইজেশন ওরা করছিল। কারা? ক্যালকাটার ব্যায়ামাগার যে একটা সোসাইটি আছে ওরা করছিল, ওইখানে আমরা গেছি। তো ওইখান থেকে আমাদেরকে ওরা নিয়ে আসছে ডাক্তার বিধান রায়ের বাড়িতে, যেখানে আসার পরে আমি সব ছাত্রনেতাকে ওখানে পাই। ওখানে আসম আব্দুর রব, তারপরে শাহজাহান সিরাজ, তা খুলনার কয়েকটা ছেলেকে আমি ওখানে পাই। তারপরে আমি হঠাৎ করে শুনলাম যে সবাই চুয়াডাঙ্গায় যাচ্ছে সরকার গঠন করার জন্য। বিকালে তারা ফিরে আসছে যখন, তারপরে শুনলাম সব ঘটনা। শোনার পরে কোথায় কি হবে, তারপরে কর্নেল উসমানী সাহেব বলতেছিলেন তখন যে তোমরা দেখো কোথায় থাকা যায়, এখানে তো সবাইকে ধরতেছে না। তারপরে আমাদের নজরুল ইসলাম মঞ্জু উনি এসে আমাদেরকে নিয়ে গেল বসিরহাটে হাসনাবাদ জায়গা নামে একটা জায়গা, তকিপুর। পরবর্তীকালে যেখানে আমাদের 9 নম্বর সেক্টর তৈরি হয় ওইখানে। তো তকিপুরে আমরা আস্তে আস্তে লোক সংগ্রহ করতে থাকি। আমরা যাদেরকে কালেক্ট করছি এরা নর্মালি বর্ডার এলাকার সাইডে, যেরকম সাতক্ষীরা, তারপরে যশোরের লোক বেশি, এখানকার ছেলেপেলে, কিন্তু মানে সাধারণ লোক, ইভেন তারা কলেজেও যায় নাই কোনোদিন, লেখাপড়া করেনি, এইসব লোকগুলো আমরা পাইছি প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে মানে ছাত্ররা আসছে, তাদেরকে রাখা হয়েছে। তারপরে যেটা আমরা রাখতাম ওইটাকে বলতাম আমরা ইয়ুথ ক্যাম্পে তাদেরকে রাখা হতো। পরে যখন জুলাই মাসে যখন আমরা পাঠাইলাম সব ট্রেনিংয়ে, চাকুলিয়া ট্রেনিংয়ে পাঠানো হয়েছে প্রথমে। তো চাকুলিয়ার থেকে ট্রেনিং করে 1 মাস পরে ফিরে আসতো, তাদেরকে আমরা ভিতরে ঢুকাইতাম। আমি একটি জিনিস জেনে নিতে চাই, আপনি যখন বাংলাদেশ থেকে ভারতে গেলেন তখন আপনার ভাবনায় বা আপনাদের ভাবনায় কি ছিল? আপনারা ভারতে কেন যাচ্ছেন? না, ভারতে যাচ্ছি এই কারণে যে এখানে কিছু একটা হবে, যুদ্ধ আমাদেরকে করতেই হবে, দেশ স্বাধীন করতে হবে। আপনি নিজেও তো ট্রেনিং নিয়েছেন। আপনি কোন সেক্টরে ট্রেনিং নিয়েছেন? আমি ট্রেনিং করছি চাকুলিয়ায় এবং পলাশিতে। আমি 2টা ট্রেনিং করছি, একটা হয়েছে নেভি কমান্ডো, আর একটা হয়েছে ওই ইনফ্যান্ট্রি ট্রেনিং এসে চাকুলিয়ায়। আমাদের একজন ভদ্রলোক ছিল মাস্টার শাহজাহান, উনি সাতক্ষীরার। তো উনি আমাদেরকে রাত্রিবেলায় নিয়ে যেত ওই এলাকায় অপারেশন করার জন্য, যেখানে যেখানে আর্মি আছে। একটা জায়গা হয়েছে কালীগঞ্জ, ওইখানে একটা ব্রিজ আছে। তো ব্রিজটার এই পারে আর্মি অবস্থান করত, যাতে এই পারে না আসতে পারে সেজন্য আমরা ব্রিজ উড়াই দিছি। ওইটার নাম হয়েছে পারোডিয়া ব্রিজ। লাস্টের দিকে গিলাতলায় আমি 3 দিন আমরা যুদ্ধ করছি, সম্মুখীন যুদ্ধ। তারপরে মেজর জলিল আসলেন ওখানে। মেজর আসার পরে উনি বললেন যে আমাকে দিয়ে দিল একজন কর্নেলের সাথে, ইন্ডিয়ান কর্নেল, মানে ট্যাঙ্ক রেজিমেন্টের কর্নেল। ওনার নাম ছিল কর্নেল মিত্রা। যশোর ক্যান্টনমেন্টের যত আর্মি আছে সব খুলনা ঢুকে গেছে। আর আমরা ওই পর্যন্ত এসে গিলাতাল পর্যন্ত এসে আর ঢুকতে পারতেছিলাম না, এত জোরে মানে ওরা ফায়ারিং করতেছিল, মানে চিন্তার বাইরে। আর আমরাও তাই, আমাদের ইসের উপরে হেলিকপ্টার, নিচে আমরা একবার গেছিলাম মংলায় অপারেশন করতে। অপারেশনটা এইভাবে ছিল যে আমাদেরকে মাইন দেওয়া হয়েছে আর ওই ফিংস দেওয়া হয়েছে, মানে হাঁসের মতন যে ফিংসগুলো তাকে পায়ে লাগায়, সাঁতার কেটে যায় ওইখানে ওই জাহাজের গায়ে ওই টাইম বোমা লাগায় আসতে হবে। ওইখানে কোনো যুদ্ধ কেউ টের পাবে না, কচুরি পাতা মাথায় দিয়ে ওগুলো লাগাই দিয়ে আসা হয়েছে। আপনি আলোচনায় বলছিলেন এর আগে যে আপনি লঞ্চ নিয়ে বরিশালের একটি ঘটনা। রাইট, যুদ্ধের প্রথম দিকে মে মাসের 6 তারিখে জ্যোতি বসু আমাদেরকে 2 লঞ্চ ভর্তি হাতিয়ার দিয়েছিল। সেই হাতিয়ার নিয়ে আমরা যাচ্ছিলাম বরিশালে যাওয়ার পথে সুন্দরবনের মাঝখানে এসেই আমাদেরকে
দুই দিক থেকে অ্যাম্বুশ করে আমাদেরকে গোলাগুলি করছে, কিন্তু আমরা কোনো সুযোগ পাই নাই যে আমরা তার জবাব দেব। কিন্তু লঞ্চ ডুবে গেছে, আমরা পাড়ে লাফায় পড়ছি, লাফায় পড়ে সবাই ভেরির ওই পাশে গেছি। যাওয়ার পরে আমরা চলে গেছি যার, আর এদিকে মেজর জিলুল ধরা পড়ছে। আপনি মুক্তিযুদ্ধ হলো, তারপরে এই দেশ ছাড়লেন কেন? আমাকে বঙ্গবন্ধুকে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে এটা একটা প্রচারের দরকার। তারপরে বললো যে হ্যাঁ, প্রচার করতে হলে কি করতে হবে, আমাদেরকে জিজ্ঞেস করছে। তা আমরা জিজ্ঞেস করলাম বললাম যে তাহলে আমরা দুইটা ওই যে ম্যাসাকার ইন বাংলাদেশ আর লিবারেশন অফ 9 months এর জয়ী রায়হানের এই দুটো আমরা চাই। এই দুটো নিয়ে আমরা যাই পৃথিবীর সব বড় বড় দেশে যাই, আমরা চ্যারিটি শো করি, তাহলে ওরা দেখতে পারবে। বঙ্গবন্ধু বললো যে আইডিয়াটা যেটা দিছি, বললো যে এটা তো ভালো আইডিয়া, তা তোমরা এগুলো রেডি করো, আমি বলে দিচ্ছি। সাউথ ইস্ট এশিয়া ঘুরলাম কয়েকটা দেশে, তারপরে জার্মানিতে আসলাম। জার্মানিতে আসার কিছুদিন পরে তো বঙ্গবন্ধু অ্যাসাসিনেশন হলো। তারপরে আমি যাইনি আর দেশে, আমি খুব আপসেট। এই নতুন প্রজন্মকে এই সঠিক ইতিহাস জানার ক্ষেত্রে কতটুকু এগিয়েছেন বাংলাদেশ? এখন আমাদের দেশের যে জেনারেশন, তারা এখন শিখতেছে আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তারা জানতেছে। এখন প্রথম মাঝখানে তারা রং ইতিহাস শিখছে, এখন তারা আবার নতুন করে শিখছে। যারা স্কুলে আছে, কলেজে আছে, তারা শিখতেছে নতুন করে। শওকত আকবর রিচি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা সহ নানা বিষয় নিয়ে আমাদের নিউ ইয়র্কের সময় স্টুডিওতে সম্প্রতি কথা বলতে এসেছিলেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। গলে টাইগার ব্যাটসম্যানদের আবারও ব্যর্থতার গল্প। 457 রানের টার্গেটে 197 রানে অল আউট বাংলাদেশ। 259 রানে জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। প্রবাসের আরো কিছু খবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর G2G পদ্ধতিতে ফের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু করেছে বাংলাদেশ। শনিবার ভোরে প্রথম দফায় 96 জন বাংলাদেশি শ্রমিকের প্রথম দল কুয়ালালামপুর পৌঁছায়। তাদের স্বাগত জানাতে গিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বলেন, প্রবাসী শ্রমিকদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকবে দূতাবাস। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বহুল প্রতীক্ষিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতিতে 96 জন বাংলাদেশি শ্রমিক বহনকারী একটি বিমান শনিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও G2G পদ্ধতিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করল মালয়েশিয়া। এই সময় তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা। সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় আসতে পেরে খুশি বাংলাদেশিরা। আমাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য সুব্যবস্থা করেছে এবং অল্প খরচের মাধ্যমে আমরা অনেকেই মালয়েশিয়াতে আসতে পেরেছি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হয়রানি ও প্রতারণা এড়াতে শ্রমিকদের যাতে দালালের খপ্পরে পড়তে না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। বাঙালিকে আনতে চাই বেশি, কেন বাঙালিরা খুব ভদ্র, অন্য দেশের লোকজন তাদের চেয়ে বাঙালিরা ভদ্র। 2009 সালে কলিং ভিসা বন্ধ হয়ে গেলে কূটনৈতিক তৎপরতায় 2012 সালে G2G পদ্ধতিতে কর্মী পাঠানোর চুক্তি করে দুদেশের সরকার। 2013 সালে 10,000 কর্মী মালয়েশিয়ায় যাওয়ার পর G2G পদ্ধতিও বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে ফের বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু হওয়ায় দুদেশের সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি। সময় সংবাদ, মালয়েশিয়া। বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণ না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন কুয়েত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে 7 মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা একথা বলেন।
কুয়েত আওয়ামী লীগ শাখার আহ্বায়ক শহীদ ইসলাম পাপুরের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুয়েত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল হান্নান। এছাড়াও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, কুয়েত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী ফেরদৌস, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বক্তব্য দেন। তীব্র তুষারপাতের কবলে পড়ে ব্যাহত হচ্ছে নিউ ইয়র্কবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার 6 ইঞ্চি তুষারপাতই শুধু নয়, 40 মাইল বেগে হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের সঙ্গে তাপমাত্রাও নামে হিমাঙ্কের নিচে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার বড় ধরনের তুষার ঝড় আঘাত হানতে পারে নিউ ইয়র্কে। এছাড়াও আগামী কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকবে। আরও কয়েকদিন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। শীত বিদায় নিলেও মার্চ মাসে এভাবে একটানা শীতের প্রকোপকে অস্বাভাবিক উল্লেখ করে এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশবিদরা। শীতের কবল থেকে রক্ষা পেতে নাগরিকদের বাড়তি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন। নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি ও কানেকটিকাট রাজ্যে তুষারপাত হয়েছে। ফ্রান্সে সন্ত্রাসের হামলায় গুলিবিদ্ধ প্রবাসী বাংলাদেশি রুহুল আমিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি প্যারিসের অদূরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার ডান চোখ গুলিবিদ্ধ হওয়ায় এখনও সেই চোখে দেখতে পাচ্ছেন না বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিগগিরই কমিউনিটি নেতৃবৃন্দের মাধ্যমে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি। আমি চাই যে বাংলাদেশি মানুষ ফ্রান্সে যারা অবস্থান করতেছেন বা করছেন বা ভবিষ্যতে যারা করবেন, এরকম দুর্ঘটনা যেন পুনরায় শিকার আমার মতো না হয়। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি যে সবাই যাতে এর জোরালো প্রতিবাদ করে। যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আসলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাইতেছি। বাঙালিরা আমরা প্রতিনিয়ত হুমকির মুখে আছি, যে কোনো মুহূর্তে আমাদেরকে মারধর করে হামলা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি খেলার মাঠের মধ্যে 8টি রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর দখলে। মাঠে ট্রাক স্ট্যান্ড, বিভিন্ন নির্মাণ সামগ্রী, আবার কোথাও রাজনৈতিক দলের ক্লাব ঘর গড়ে উঠেছে। দখলের বিষয়টি স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এসব মাঠকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামীতে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হবে নগরবাসী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গোলাপবাগ খেলার মাঠ। বহুকাল যাত্রাবাড়ি, সায়দাবাদ ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য খেলাধুলার একমাত্র জায়গা ছিল এটি। 2006 থেকে 2013 পর্যন্ত গুলিস্তান, যাত্রাবাড়ি, মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণের সময় 7 বছর মাঠটি দখলে রাখে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। উড়াল সেতুটি উদ্বোধনের 3 বছর পর চলতি বছরের শুরুর দিকে গোলাপবাগ মাঠটি বেহাল অবস্থায় ছেড়ে যায় তারা। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা খেলাধুলা করতে পারি না। মাঠ উন্মুক্ত পেয়েছি, কিন্তু মাঠে খেলার জন্য যে পরিবেশ দরকার সেটা আমরা পাইনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী 31টি পার্ক ও খেলার মাঠ থাকলেও তার অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক মহল ও প্রভাবশালীদের দখলে রয়েছে। মেয়র হানিফ উড়াল সেতু প্রকল্পের আরেক বলি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশের এ মাঠ। এটি গোলাপবাগ মাঠের মতো ব্যবহার অনুপযোগী না হলেও হয়ে গেছে বেদখল। মাঠের একটি বড় অংশ রাজনৈতিক দলের ক্লাব আর দোকানপাটের নিচে চাপা পড়েছে। এটি স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা দখল করে রেখেছে বলে অভিযোগ করলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের কারণে, বিশেষ করে আমাদের এমপি হাবিবুর রহমান মোল্লার ছত্রছায়ায় কিছু লোকজন আছে যাদের কারণে এই পার্কে তারা অবৈধভাবে ব্যবহার করছেন। তবে পরিবেশবাদী সংগঠন বাপা বলছে, একসময় ঢাকায় 14টি খেলার মাঠ থাকলেও বর্তমানে 8টি মাঠই দখলে রয়েছে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক মহলের দখলে। সরকারি থেকে শুরু করে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, স্থানীয় প্রশাসন, সবাই তারা কোনো না কোনো ভাবে নিজস্ব কাজে এবং সরকারি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য পার্ক এবং এই মাঠগুলো দখল করে আছে। আর মাঠ দখলের বিষয়টি স্বীকার করে এসব অনুপযোগী মাঠকে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ছোট ছোট কিছু পার্ক, খেলার মাঠ আছে যেগুলো কিছুটা বলা চলে খুব বিজি জায়গায় এবং কিছুটা হয়তো বেদখলও হয়েছে, এরকম আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের দখলে নিয়ে ওগুলো উন্নয়নের আওতায় চলে আসবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। এতে নগরীতে কাজে বের হওয়া সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বর্ষা মৌসুমের আগেই বৃষ্টি শুরু হলেও এবছর বজ্রপাত নিয়ে বেশি শঙ্কায় আবহাওয়াবিদরা। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। কওয়া নেই বলা নেই, হঠাৎ করেই ফাল্গুন মাসে দেশ জুড়ে টানা বৃষ্টি, তাই এমন দুর্ভোগ সাধারণ মানুষের। মূলত শুক্রবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা পূর্ববর্তী মৌসুমে প্রতি বছরই এমনটা হয়। তবে বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরং এই মৌসুমে বজ্রপাত নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। কারণ বর্ষা পূর্ববর্তী মৌসুমে এ ধরনের বজ্রপাত সবচেয়ে বেশি হয়। সাগর থেকে দক্ষিণা বাতাসে এই বাতাসটা যখন ওই যে এলাকায় পৌঁছে তখন ওইখানে কি হয়, বাতাসটা উপরে উঠে যায়। উঠে যাওয়ার ফলে কি হয়, ওখান থেকে বজ্রপাত হবে, বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে। সেই সঙ্গে যে ঝড়টা হয়, ঝড়টাকে আমরা বলি কালবৈশাখী ঝড়। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, তারপরে যদি সাডেনলি যদি বৃষ্টির পরিস্থিতি হয়, তাহলে যেহেতু অনেকটা ওয়ার্ম আপ হয়, তাহলে জলীয় বাষ্প যখনই ওর ভিতরে যোগান পাবে তখন কিন্তু সাডেনলি বায়ুর অস্থিরতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যেহেতু অস্থির বায়ু জলীয় বাষ্পের যোগান থাকে এবং এটাকে আমরা অন্য ভাষা বলে আনস্টেবল অ্যাটমসফিয়ার। সুতরাং আনস্টেবল অ্যাটমসফিয়ারে সবসময় কিন্তু বজ্রপাত থাকবে। পরিসংখ্যানে দেখা যায় 2015 ও 16 সালে বজ্রপাতে দেশে 264 ও 261 জনের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে শুধু গণমাধ্যমেই। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি। আবহাওয়াবিদদের মতে, বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টির সময় খোলা উঁচু স্থানে থাকা যাবে না। প্রাণহানি কমাতে দূরে থাকতে হবে জলাশয়, ঘরের জানালা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে। মাছ ধরা বন্ধ রেখে আশ্রয় নিতে হবে নৌকার ছইয়ের নিচে। তবে বজ্রপাতের সময় খোলা জায়গার বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। নর্মালি কিন্তু এটা বিকালবেলাই হয় বেশি, তো বিকালবেলা বজ্রপাতগুলি শক্তিশালী হয়। তখন এই বিকালবেলা যখন বজ্র মেঘ দেখবে আকাশে বা বজ্রপাতের পূর্বাভাস শুনবে, তখন তাড়াতাড়ি তারা নিরাপদ জায়গায় চলে যাবে। মেইনলি সবচেয়ে নিরাপদ জায়গা হলো তারা ঘর বাড়িতে গিয়ে নিজেদের ঘর বাড়িতে অবস্থান করবে। বাচ্চারা যদি খেলাধুলা করে, যখন বজ্র মেঘ দেখবে তখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি তারা ঘরে চলে যাবে, বাসায় চলে যাবে, নিরাপদ জায়গায় চলে যাবে। যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 40টি করে বজ্রপাত হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৈশোর তারুণ্যের বই এর আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে 6 দিনব্যাপী বইমেলা। শনিবার সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা শারমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। এবারের মেলায় দেশ বিদেশের সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতা সহ শিশু কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই স্থান পেয়েছে। উদ্বোধনের পরপরই পছন্দের বই কিনতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আগামীকাল নগরীর রাজশাহী কলেজ অডিটোরিয়াম, 13 ও 14 এপ্রিল PN সরকারি বালিকা বিদ্যালয় এবং 15 ও 16 মার্চ অগ্রণী স্কুলে চলবে এই মেলা। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার দ্বিতীয় নির্বাচনে জয়ীদের দায়িত্ব অর্পণ এবং পুনর্মিলন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এবারের নির্বাচনের সময় টেলিভিশনের আক্তার হোসেন বাবু সভাপতি এবং 21 টেলিভিশনের আনিসুর রহমান তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 21 সদস্যের কমিটি আগামী 2 বছর সংগঠনটি পরিচালনা করবে। এই কমিটি যতদিন থাকবে জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলে এবার নতুন কোনো কাব্য রচনা করতে পারল না বাংলাদেশ। পুনরাবৃত্তি হল ব্যাটসম্যানদের ব্যর্থতার পুরনো গল্প। শ্রীলঙ্কার দিয়া 457 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিনে রঙ্গনা হেরাথের দারুণ বোলিংয়ে 197 রানে অল আউট হয় বাংলাদেশ। 259 রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় গল থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল।
অনেক স্বপ্ন আর সম্ভাবনার ডালপালা মেলে শুরু পঞ্চম দিনের, অথচ তার সমাধি হলো মাত্র 2 বলেই। নামের পাশে কোনো রান যোগ না করে গুণারত্নে কাটা করলেন সৌম্য। ড্রেসিং রুমে ফেরার তারা নিয়ে মাঠে নামা মুমিনুলও টিকেছেন মাত্র মিনিট 7। এরপর তামিমও ফিরে গেলে সংখ্যাটা তখন বড় হারের লজ্জা নিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার। পিচে তখনও ঠায় দাঁড়িয়ে মোস্ট ডিপেন্ডেবল মুশফিক, সঙ্গী কদিন আগে ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পাওয়া সাকিব। সেটারই বা মান থাকলো কোথায়? হেরাথের শিকার হয়ে মাত্র 8 রানেই সাজঘরের পথে তিনি। গেল 10 ইনিংস ধরে নিজেকে হারানো মাহমুদুল্লাহ ওইদিন খুঁজে পেলেন না নিজেকে, ফিরলেন 0 রানেই। লিটন মুশফিকের ষষ্ঠ উইকেট জুটিতে আবারও স্বপ্ন ড্রয়ের, তবে তার স্থায়িত্বটা থাকলো লাঞ্চ পর্যন্তই। বিরতি থেকে ফিরে সান্দাকানের বলে অপ্রত্যাশিত আউট টাইগার টেস্ট স্কিপারের। তাদের 54 রানের জুটি ভাঙ্গার পরপরই ফিরেছেন লিটনও। 7 উইকেট হারিয়ে বাংলাদেশ তখন হারের অপেক্ষায়, কিন্তু প্রচেষ্টা ম্যাচ বাঁচানোর হলো কই। স্কোর বোর্ডে মাত্র 5 রান যোগ করে বিদায় তাসকিন। এরপর মুস্তাফিজ আর মিরাজরা দ্রুত ফিরলে 45.2 ওভারে মাত্র 197 রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। জয় অসম্ভব হলেও ড্রটা ছিল নাগালের মধ্যেই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটাই বা হলো কোথায়? উল্টো কপালে জুটেছে বড় ব্যবধানে হারের লজ্জা। আর এটা যদি অব্যাহত থাকে তাহলে শততম টেস্ট স্মরণ রাখার বদলে হয়তো ভুলেই যেতে চাইবেন টাইগাররা। গলফ ক্রিকেট ক্লাব থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে গ্রহণ। শহীদ পরিবারের সন্তোষ। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোর প্রচেষ্টার তাগিদ। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াইয়ের হুকুম দিয়েছিলেন। যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন, জনগণই দলটির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। চীন থেকে আনা সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন রোববার। নৌবাহিনীর সক্ষমতা বাড়ার পাশাপাশি জঙ্গি ঝুঁকিও কমাবে, মত বিশেষজ্ঞদের। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন, সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। এবং G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় গেল 96 বাংলাদেশি শ্রমিকের প্রথম দল। প্রবাসী শ্রমিকদের যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার রাষ্ট্রদূতের। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।